অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে যেটা ফলো করবেন এটা স্ট্যান্ডার্ড একটা আমি চেষ্টা করবো। তবে এটা এটার সাথে আবার অনেক টিচারের মতামতের সাথে নাও মিলতে পারে। অ্যাকর্ডিং টু ইউর টিচার্স নিডস মাথায় রাখবেন, উনি যেভাবে চাইবে ওটা ওনার মতো করে সেটাকে ইয়ে করবেন, কাস্টমাইজ করবেন। বাট আমরা একটু যেটাকে ফলো করতে পারি ওভারঅল সেটা হচ্ছে ফার্স্ট একটা কভার পেজ থাকবে, এন্ড দেন ইউর এখানে টাইটেল দিয়ে টাইটেলটা দিবেন, টপিকের টাইটেলটা দিবেন, সাবমিটেড বাই আপনার নাম, ব্যাচ, রোল এগুলো ক্লিয়ারলি দিয়ে দিবেন ফুল। সাবমিটেড টু আপনার যে টিচারের কাছে সাবমিট করবেন ওনার স্পেলিং দিবেন ঠিক করে নামেরটা, আর ডেজিগনেশনটা দিবেন এবং ডিপার্টমেন্টটা দিবেন। অনেক সময় আপনারা অনেক টিচার পাবেন যারা হচ্ছে বিবিএ থেকে আসছে, ইংলিশ থেকে আসছে, বা সোশিওলজি থেকেও আসছে, এরকম। তো এরকম মাথায় রাখবেন। এন্ড ডেট অফ সাবমিশন এটা হচ্ছে বটমে থাকবে, এট দ্য বটম অফ ইউর পেজ। সো এই হচ্ছে কভার পেজ। এন্ড দেন সেকেন্ড একটা পেজে যাবে, কভার পেজটা ওপেন করার পরে একটা পেজ আসবে, সেটার নাম দিবেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সেই অ্যাবস্ট্রাক্টটা কি লিখবেন সেটা আমরা পরে আসছি। এন্ড দেন থার্ড নাম্বার পেজে চলে যাবে, থার্ড নাম্বার একটা পেজ আসবে, সেটার নাম দিবেন হচ্ছে ইন্ট্রোডাকশন। এই একটা পেজের মধ্যে চেষ্টা করবেন যে ইন্ট্রোডাকশনটাকে লিখতে। তো টপিকটা ধরেন আপনার একটা টপিক আমরা বলি মনে মনে, সেটা হচ্ছে যে ফ্রিডম অফ জার্নালিজম, কেমন? আর ফ্রিডম, আচ্ছা, ফ্রিডম অফ জার্নাল, ক্যান ইউ হিয়ার মি? সরি, সব শুনছেন? ইয়েস স্যার, শুনছি স্যার। আমরা এখানে একটা টপিক রাখলাম আপাতত বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্রিডম অফ জার্নালিজম টপিক। এন্ড দেন আপনি এখানে ইন্ট্রোডাকশনে ওভারভিউটা দিবেন, হোয়াট ইজ জার্নালিজম সম্পর্কে আপনি এখানে বলবেন, কি বলবেন, এগুলোর একটা থিসিস স্টেটমেন্ট দিবেন। এখন থিসিস স্টেটমেন্ট সবাই বুঝেন? স্যার একবার এক্সপ্লেন করে দিলে ভালো। আপনাদের অবশ্য ফার্স্ট সেমিস্টার পাইনি আমি, না? নো স্যার। থিসিস স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট মানে হচ্ছে যে মেইন আইডিয়া, যেটাকে এখন প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, এই থিসিস স্টেটমেন্টটা হচ্ছে মেইন আইডিয়া, যেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে হচ্ছে আপনি কিওয়ার্ড আকারে আপনার মেইন আইডিয়াটা এখানে লিখবেন, কেমন? যেমন হচ্ছে যে আপনি এখানে কি লিখবেন, ডেফিনিশন নিয়ে লিখবেন পরবর্তীতে, প্রেজেন্ট পার্সপেক্টিভ অফ জার্নালিজম ইন বাংলাদেশ এটা নিয়ে আপনি লিখবেন। তারপরে হচ্ছে যে ডেমনস্ট্রেশন দিবেন। হ্যাঁ, এই জায়গাগুলো। তো ইন্ট্রোডাকশনের মধ্যে টোটাল আপনি বডিতে কি লিখবেন সেটা এখানে ইন আ শর্ট অর ইন আ ব্রিফ আপনি সেটা এখানে ইনক্লুড করে দেবেন। বুঝতে পারতেছেন? হ্যালো? জি স্যার। ওকে। তো এই বডিতে আপনি কি বলতে চাচ্ছেন, দিস ইজ ইউর থিসিস স্টেটমেন্ট, এটা আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে বলে দিবেন। ওকে, তারপরে আসেন বডিতে P1 মানে হচ্ছে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, 4, 5। তা আমি আপনার এখানে যতটা প্যারাগ্রাফ লাগবে হচ্ছে আপনার টাইটেল বা আপনার ইয়েটাকে, টপিকটাকে কভার করতে গিয়ে যতগুলি প্যারাগ্রাফ লাগতে পারে, যেটা আপনি এখানে কিওয়ার্ড হিসেবে এখানে ইউজ করছেন, যেটাকে আমরা বলি সংবাদ শিরোনামের মতো। সো আপনি এখানে এগুলোকে প্যারাগ্রাফ আকারে দিবেন। এটা হচ্ছে আপনার কি বলে, আপনার ডিপেন্ডস হচ্ছে আপনার নিডস এর উপর, যতটুকু আপনার লাগে। এখন প্যারাগ্রাফ 1 এ এসে আপনি কিভাবে সাজাবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আপনি এখানে যেটা করবেন, প্যারাগ্রাফ 1 এ এসে টপিক সেন্টেন্স ইউজ করবেন। আপনি এখানে কোন টপিক নিয়ে বলছেন, টপিক মানে কিন্তু ওই যে টপিকটা স্টার্ট করছেন সেটা না। এখানে হচ্ছে আপনি যে এখানে ডেফিনিশন, ফর এক্সাম্পল ডেফিনিশন অফ কি জার্নালিজম, এটা নিয়ে লিখবেন না? এখন এখানে আপনি টপিকের নামটা দিলেন, তারপর হচ্ছে আপনি এখানে ডেফিনিশন লিখবেন কিসের, জার্নালিজম। দেন রাইট ডাউন দ্য ডেফিনিশন অফ জার্নালিজম এন্ড এক্সপ্লেইন ইট ইন 2 or 3 sentences. Okay, and then give some examples. Okay, কবে হিস্ট্রি অফ জার্নালিজম, সেকেন্ডে যদি আপনি রাখেন যে হিস্ট্রি অফ জার্নালিজম, কবে থেকে এটা স্টার্ট হয়েছে অফিসিয়ালি, অথবা এটাকে রেকর্ড করা যেতে পারে বা ডেটেড হয়েছে, এন্ড দেন হিস্ট্রিটা লিখবেন। এখন এই হিস্ট্রিটা লিখতে গেলে আপনাকে একটা ঐতিহাসিক মুভমেন্ট, এখানে ক্রনোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আসবেন। এখানে তো আবার
আপনার এক্সপ্লেনেশনে যাবে না, স্ট্যাটিস্টিক্স যাবে না, তবে এখানে আপনি এক্সাম্পল আসবে যে কোন ব্যাপারটাকে সর্বপ্রথম আদি মানে বলে ধারণা করা হয়। সো এই যে ক্রনোলজি বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনি এখানে তুলে ধরলেন। থার্ডে ধরেন হচ্ছে যে ফ্রিডম হাউ মানে ফ্রিডম ফিল করে কিনা জার্নালিস্টরা, সে আপনি এখানে লিখলেন। এখন এখানে এসে আপনার এবার বিস্তারিত লিখবেন। সো এইভাবে আপনি এই বডিটাকে এইভাবে ক্রমান্বয়ে সাজাতে সাজাতে শেষ করবেন। আমি কি বুঝতে পারছি আপনাদের বিষয়টা? জি স্যার। এন্ড দেন হচ্ছে রেকমেন্ডেশন। ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশন? আপনার কি কোনো রেকমেন্ডেশন আছে কিনা ফ্রিডম অফ স্পিচের ব্যাপারে বা আপনার ফ্রিডম অফ জার্নালিজম বা টপিকের ব্যাপারে? যদি থেকে থাকে, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দিস? তাহলে আপনি সেটাকে লিস্ট করতে পারেন, একাধিক হলে লিস্ট করে এখানে আপনি এটাকে বুলেট আকারে দিতে পারেন। দিস ইজ ইউর রেকমেন্ডেশন এবং দিস ইজ ইউর ওন থট। এটা একেবারে আপনার নিজস্ব একটা চিন্তা চেতনা, বুঝা গেছে? And then number 6 এ যাবে হচ্ছে conclusion. This is the summary of your body. What have you told in this body about your topic? Then you must rephrase or rewrite in your own word or second word. দ্বিতীয় ভাষায় আপনি আবার সেটাকে একটু সামারি করে দেবেন। আবার সামারিটা এর মানে এই না যে প্রত্যেকটাকে ধরে ধরে সামারি করবেন। নো, দিস ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ রিভিউ। বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। এন্ড দেন আমরা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্টটা কি হবে। অ্যাবস্ট্রাক্টটা নরমালি 60 ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন। যদি টিচার বলে যে না আরো বেশি ওয়ার্ডের হতে পারে, 200 300 ইজ আপ টু ইওর টিচার্স ইনস্ট্রাকশন, দেন ইউ ক্যান ফলো। তো এখন এই এই যে আপনি এখানে বডিতে আপনি এখানে কি নিয়ে আছেন, কি বিষয়গুলো নিয়ে লিখছেন, সেগুলো আপনি এখানে হ্যাঁ স্পেশাল ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স আকারে এখানে 4টা 5টা সেন্টেন্সের মধ্যে আপনাকে এখানে লিখে দিতে হবে। ফর এক্সাম্পল, this article deals with freedom of speech. Okay, it also investigates the history of journalism. ঠিক আছে, কমা দিয়ে আপনি এগুলা ইম্পর্টেন্ট কি কি কথাবার্তা এখানে বলতে চাচ্ছেন, আপনি বলেছেন বা বলতে চাচ্ছেন, সেগুলো আপনি এখানে লিখে দেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আসতে পারে আপনাদের যে স্যার আমি কেন অ্যাবস্ট্রাক্টটা পরে লিখবো? আপনি এখানে লেখার পরে সবকিছু লেখা জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি এবার এটাকে কি করবেন, একটা আপনি চাইলে এটাকে আগেও লিখতে পারেন, তবে আগে লিখতে গেলে অনেক সময় না এটাকে ফলো করে আর আগানো যায় না। তবে আপনি অবশ্যই ব্রেনস্টর্মিং করে নোটপ্যাডে রাখবেন যে আপনি আসলে কি কি বলবেন, সেটা ওয়ার্ড আকারে লিখে রাখেন, সেন্টেন্স আকারে, পরে আপনি এখানে গুছিয়ে লেখেন, তাহলে আপনার লেখাটা অনেকটা গুছানো হবে। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সামারি অফ দ্য সামারি। সামারি করলে, পুরো লেখাটাকে সামারি করলে যেটা হবে, তারপরে ওই সামারিটাকে আরেকটা সামারি করলে যেটা হবে, সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। এবার জি প্রশ্ন স্যার। হচ্ছে নাম্বার 7 এ আপনার রেফারেন্স আছে। স্যার রেফারেন্স বলতে আমরা কি বুঝবো? রেফারেন্সটা হচ্ছে আপনি এখানে বডিতে ইনফরমেশন দিতে গিয়ে কিংবা ইন্ট্রোডাকশনে দিতে গিয়ে আপনি কিছু সাইটেশন ইউজ করছেন, লাইক কোটেশন ইউজ করছেন, ওয়েবসাইট থেকে নিয়েছেন, কারো বই থেকে নিয়েছেন, কেউ লেকচার দিয়েছে সেখান থেকে নিয়েছেন, কারো ভিডিওতে শুনছেন, কারো ফেসবুক থেকে নিয়েছেন, লাইক বিভিন্ন জায়গা থেকে আপনি কি করছেন, কোটেশন ইউজ করছেন। কোথায়? আপনার এই ইন্ট্রোডাকশন কিন্তু বডির মধ্যে। বুঝতে পারতেছেন? এখন আপনি কি আপনার তাদের বাণী কি আপনার বাণী বলে চালিয়ে দিবেন? নো স্যার। আমি একটা লেখা পাইছি সূচনাস ব্লগে, ফর এক্সাম্পল, এখন আমি কি তার এটা ক্রেডিটটা দিতে হবে না? ইয়েস স্যার। আমি কি আমার নিজের লেখা বলে চালিয়ে দেবো? আপনি একটা লেখা মনে করেন যে সাকা.com এ পাইছেন, আপনি সাকা.com এ, তো ওখানে সাকা.com এর মধ্যে রাইটারের নামও দেওয়া আছে। যদি না থাকে তারপরও আপনাকে এটা কি করতে হবে, রেফারেন্সে উল্লেখ করে দিতে হবে। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। সো এই যে বিষয়গুলি, এগুলিকে আপনার এখানে এসে আপনার যেটা করবেন সেটা হচ্ছে রেফারেন্সে আপনি ইউজ করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। দিস ইজ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা হচ্ছে কি, নরমালি যে আপনি যদি কোনো গ্রাফ চার্ট বা কোনো ফোন নাম্বার বা কোনো ডকুমেন্ট যদি এক্সট্রা যদি দিতে চান, সেগুলো এখানে আপনি সিরিয়ালি দিবেন। আর হচ্ছে আপনি এখানে যদি কোনো স্পেশাল ভোকাবুলারি ইউজ করছেন বা কোনো নাম ইউজ করছেন, আপনার কাছে মনে হয়েছে যে এটাকে ওনার ব্যাপারে বা এই ব্যাপারে আরেকটু তথ্য উপাত্ত দেওয়া দরকার আছে, যেটা আপনার এই লেখাতে দিতে গেলে ভারসাম্যহীন হয়ে যাবে, ব্যালেন্স হারিয়ে যাবে, আপনি এখানে দিয়ে দিবেন। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। Yes, sir. এবার বলেন এই পর্যন্ত আপনারা কোন সেমিস্টার আছেন এখন? স্যার থার্ড সেমিস্টার। আপনি কোটেশন বা সাইটেশন দুটো একই কথা, সাইটেশনই বলি, এটা হচ্ছে মানে স্পেশাল কথা। যখন আপনি কোনো সাইটেশন ইউজ করবেন, ধরেন যে আপনি ইফারিতা, নাকি আপনার নাম ইফাতারা, ইফাতারা মনে করেন যে আপনি শাহরিয়ারের একটা কোটেশন আপনি ইউজ করলেন,
এখন তার লেখাটাকে আপনি, তার কথাটাকে আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে ডিরেক্ট তার কথাটা হুবহু লিখবেন অথবা বলবেন এক, অথবা তার কথাটাকে, তার কথাটার ঠিক অর্থটা ঠিক রেখে আপনি আপনার নিজস্ব ভাষায় বা নিজের মতো করে শব্দ দিয়ে আপনি সেটাকে উপস্থাপন করবেন। তো এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। মনে আছে ন্যারেশনের কথাগুলি? জি স্যার। জি স্যার। তাহলে এটা তো আমরা বুঝে গেলাম। এবারে আসি আমরা দা ওয়ে। ওকে, আমরা বেশি দূর যাবো না, এখান থেকে যাই মুলানের কথা। মুলান 2016 conducted research into the effect of, তারপরে হচ্ছে এখানে বাকি কথাটা তারা থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় ন্যারেটিভ। কি বলা হয়? ন্যারেটিভ ইন এক্সাইটেশন। সেক্সাইট মানে হচ্ছে ওই যে আমি বললাম ইনডিরেক্ট কোটেশন বা ইনডিরেক্ট কথাটা, আপনি এটাকে কি করতে চাচ্ছেন, অন্যের কথাটা নিজের মধ্যে নিজের ওয়ার্ড দিয়ে লিখবেন, তখন আপনাকে এইভাবে আগাইতে হবে। আচ্ছা, গেল এটা। এখন কার কথা? এটা মুলানের কথা। উনি কত সালে কথাটা বলছেন আপনি পাইছেন? এটাতে 2006 সালের কথাটা পাইছেন, ঠিক আছে? এটাকে ওনার নামের পরে এটাকে ব্র্যাকেট দিয়ে দিবেন। এটা হচ্ছে কোন ক্ষেত্রে? যখন আপনি ইনডিরেক্ট ওয়েতে তার কথাটা বলবেন। একটু বোঝা গেছে ডিয়ার? জি স্যার। আচ্ছা, আর এটা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে তার লাস্ট নেম ইউজ করবে। কি নেম? লাস্ট নেম। লাস্ট। মাথায় রাখবেন প্রত্যেকটা রাইটারের মিনিমাম দুটো নাম থাকে, একটা হচ্ছে লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম। তো নরমালি আমরা ফার্স্ট নেম দিয়ে লিখি, আমাদের এটা মাথায় রাখতে হবে লাস্ট নেম এন্ড দেন ফার্স্ট নেম। মনে থাকবে? জি স্যার। আই থিংক জি স্যার। মনে থাকার কথা। তা আপনি চাইলে তার নামটা শুরুতেও বলতে পারেন, অথবা কথাটা লিখে তারপরে আপনি চাইলে তার নামটা কমা দিয়ে সালটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবেন। এটাকে বলা হয় প্যারেনথেস। কি বলা হয় এগুলাকে? প্যারেনথেস বলা হয়। মানে আমরা যেটাকে ইংলিশে বলি ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এখানে দেখেন একরকম, আর এখানে আমরা শেষে দিছি বলে কমা হয়েছে। আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। আবার এভাবেও লেখা যাবে। গেল এটা। এই যে 2017 এই কথাটা নিজের মতো করে লিখছে। এবারে আসেন, এখানে কি আছে দেখেন তো, কয়টা কি আছে? সরি স্যার। এই যে আমার এখানে কার্সর, এগুলোকে বলা হয় তিনটা স্যার। হ্যাঁ, এগুলোকে বলা হয় এলিপসিস। কি বলা হয়? এলিপসিস। এলিপস। তাহলে এই হচ্ছে এলিপস। এখন আর যখন আপনার কাছে আপনি আহ, মাঝখান থেকে তার একটা কথা বলবেন, কোত্থেকে? মানে একটা পয়েন্টের মাঝখান থেকে স্যার। মাঝখান থেকে বলবেন। তাহলে মাঝখান থেকে বললে যেখান থেকে আপনি শুরু করবেন তার আগে তিনটা কি দিয়ে দিবেন? এলিপস দিয়ে দিবেন বা ডট দিয়ে দিবেন। গেল এটা, বোঝা গেছে? তাহলে বুঝতে হবে যে আমার তার আগে কিছু কথা তিনি বলেছেন। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ইয়েস। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ডিরেক্ট যদি ইউজ করতে চান, আপনার সাইটেশনটাকে ডিরেক্ট কোটেশন ইউজ করতে চান, তাহলেও আপনি ধরেন আপনি শুরুর দিকে কিছু কথা রাখছেন, তারপরে মাঝখানে এসে কিছু কথা ছেড়ে দিচ্ছেন, তারপরে আবার লিখছেন, তারপরে আবার ছেড়ে দিচ্ছেন, তারপরে আবার লিখছেন, তাহলে যতবার ছাড়ছেন অতবার ডট ডট দিবেন, তিনটা বা এলিপস দিবেন। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ওকে। এখন এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখবো, এখানে রাইটার কতজন বা অথর, অথর বলবো আমরা, অথর কতজন? একজন। এই পর্যন্ত আমরা একজনকেই পাইছি, রাইট? ইয়েস স্যার। ওকে, এটা পরে আসতেছে। খুব ইন্টারেস্টিং পার্ট। তারপরে হচ্ছে আমাদের এবার আমরা কি করব বলেন তো? সরাসরি কোটেশন মার্ক ইউজ করব, অর্থাৎ তার কথাটা হুবহু লিখবো অথবা বলবো। যদি লিখি তাহলে ওই যে আগের মতো 2016 থাকবে, তারপরে যে কথাটা হুবহু লিখছি সেটাকে আমরা কোটেশন মার্কস এর ভিতরে রাখবো। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে পেজ নাম্বার দিতে হবে, পেজ বা P8811, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্টিং ভার্সন কোনো বই বা ম্যাগাজিন বা এই টাইপের কোনো কিছু থেকে আমি পাইছি, দ্যাটস ওয়াই এটাকে পেজ দিয়ে এটাকে ইন্ডিকেট করে দিতে হবে। তার মানে আপনার সোর্সটা একেবারে পিওর, এটা ভুয়া না। বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। গট দ্য পয়েন্ট? ইয়েস স্যার। ওকে। আপনি চাইলে এখানে অথরের নামটা দিয়ে তার সনটা পরে দিবেন, আর পরে গিয়ে এখানে ব্র্যাকেটে দিবেন। আর অথবা আপনি চাইলে এইভাবে পুরো আগে কোটেশনটা ইউজ শেষ করার পরে তার নাম কমা, তারপরে ইয়ার, তারপর কমা, এন্ড দেন পি ফর পেজ, ডট, এন্ড দেন পেজ নাম্বার। ঠিক আছে? জি স্যার। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই
এখানে রাইটার যদি সরি আপনি যদি কোটেশন মার্কটা যদি 40 ওয়ার্ডের থেকে কম হয়, কত ওয়ার্ড? 40 ওয়াট থেকে কম স্যার। গট দ্য পয়েন্ট? Yes, 40 ওয়ার্ডের মধ্যে হলে আপনি এভাবে করবেন। আর 40 ওয়ার্ডের থেকে যদি বেশি হয় তাহলে কি করবেন? লোক Mulan 2006 stated that, তারপর একটা কোলন দিলেন, দেওয়ার পরে একটা ডাবল স্পেস দিবেন, দেওয়ার পরে এখানে 5টা স্পেস চাপ দিবেন। কয়টা? এখান থেকে এখানে কয়টা চাপ দিবেন? 5টা স্পেস চাপ দিবেন, দিয়ে তারপরে পুরো কথাটা লিখবেন, লিখে পেজ নাম্বার দিয়ে দিবেন, শেষ। এই যে দেখেন, ডাবল স্পেস ইনডেন্টেড ব্লক 1.27 সেন্টিমিটার। আপনি চাইলে এটাকে সেটও করে দিতে পারেন ইনডেন্ট গুলাকে, আর এখানে এভাবে দিলে 5টা স্পেস দিলেই হয়ে যায়, ঠিক আছে? হ্যালো, আর এখানে কোটেশন মার্ক দিতে হবে না, এটা মাথায় রাখবেন। এতটুকু ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আশা করি আপনাদের ল্যাব রিপোর্ট বা যে কোনো কিছু এখন আপনারা এইভাবে ইউজ করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এবার চলে যাব হচ্ছে, আপনি যদি সেপারেট সোর্সেস ডিফারেন্ট অথার্স, ঠিক আছে, সোর্সটা ডিফারেন্ট অথরও ডিফারেন্ট, তখন আপনি কি করবেন? মানে হয় না যে একই কথা, একই রকম কথা দুইজন বলছে, হয় না এরকম? জি স্যার। তখন আপনি তাদের নাম, ইয়ার, সেমিকোলন, পরের জনের নাম, তারপর ইয়ার দিবেন। আর এখানে মাথায় রাখবেন যে এটা 2008 আর 2009, তাহলে কোনটা আগে? এটা, ঠিক আছে? জি এই স্যার। সালটাকে একটু ক্রনোলজিক্যালি মাথায় রাখবেন। আর একই রাইটারের যদি দুইটা পাবলিকেশনে যদি কথাটা থাকে, সরি একটা বই এবিসি পাবলিকেশন করছে, তার সেম বইটা XYZ পাবলিশারও পাবলিশ করছে, বুঝতে পারতেছেন? জি স্যার। তখনও আপনাকে কিন্তু ওই দুইটা পাবলিশারের সাল দিতে হবে কমা দিয়ে, একই রাইটারের। গট মাই পয়েন্ট? জি স্যার। ওকে, না বুঝলে জিজ্ঞেস করবেন। তারপরে হচ্ছে আমরা এবার রেফারেন্সের যে লিস্টটা বানাবো সেটাতে আমরা অ্যালফাবেটিক্যালি দিব, অর্থাৎ যার নাম এই দিয়ে শুরু তাকে খুঁজবো, তারপরে বি তে যাব, তারপর সি তে যাব। এগুলো তো বুঝেন নাকি? জি স্যার, এটা বুঝি। ওকে, তার আগে আমি শুরুর একটা কথা বলি নাই, সেটা বলি এখন। সেটা হচ্ছে এই যে সাইটেশন বা রেফারেন্স লিস্ট, এটাকে ফলো করার জন্য কয়েকটা মেথড আছে বা কয়েকটা স্টাইল বলা হয়, কয়েকটা ফরম্যাট আছে, বুঝতে পারতেছেন? একটার নাম হচ্ছে এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এপিএ, তা আমি এখন আপনাদেরকে এপিএ টা দেখাচ্ছি। এছাড়া আরো আছে, হার্ভার্ডের আছে স্টাইল, এমএলএ স্টাইল আছে। এছাড়া আরো নিজস্ব ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব গাইডলাইন বা ইনস্ট্রাকশন তারা তৈরি করে থাকেন একটাকে স্ট্যান্ডার্ড ধরে। এখন আপনি যেখানে পাঠাবেন লেখাটা অথবা যার আন্ডারে করবেন উনি যেটা সাজেস্ট করবে আপনাকে সেটা ফলো করতে হবে। গট পয়েন্ট? হ্যালো, জি স্যার। Yes, sir. তার মানে হচ্ছে যে সাকত স্যারও দেখালো, তাহলে স্যারও যে তুমি ভুল দেখাইলো আমাদেরকে, না আমি ভুল দেখাইনি। এটা ডিপেন্ড করে হচ্ছে যে কে কোনটা ফলো করছে, বুঝতে পারতেছেন? জি স্যার। Good. এবারে আমরা আসবো ইটালিক্স কখন ইউজ করব। টাইটেল অফ দ্য বুকস, টাইটেল অফ দ্য জার্নালস, টাইটেল অফ সাব ভিডিওস, মাথায় রাখবেন। জার্নালস বুঝুন তো, আর্টিকেল গুলি থাকে না জার্নালের মধ্যে? জি স্যার। ওকে, জার্নালের নামটা। আচ্ছা, তারপরে হচ্ছে আর্টিকেল, চ্যাপ্টার, আর্টিকেলের নাম। তার যেমন আমার এটা আর্টিকেল ধরেন, এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট রাইটিং, এটা হচ্ছে আমার আর্টিকেলের নাম, ঠিক আছে? এটা চ্যাপ্টার হচ্ছে ধরেন রাইটিং স্কিল, চ্যাপ্টারের নাম। তাহলে এই ধরনের টাইটেল গুলিকে আপনি ইটালিক করা যাবে না, বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, তারপরে আপনি জানেন প্রত্যেকটা বইয়ের বা প্রত্যেকটা জার্নালের কিন্তু একটা ভলিউম নাম্বার থাকে অফিসিয়াল, এটাকে আপনি ইটালিসাইজ করবেন। আবার প্রত্যেকটা জার্নালের কিন্তু ভলিউমের পাশাপাশি ইস্যু নাম্বার থাকে, ওই ইস্যু নাম্বারটাকে আপনি ইটালিসাইজ করতে পারবেন না। পয়েন্ট? জি স্যার। এবারে আসেন ক্যাপিটালাইজেশন, কখন কোনটাকে ক্যাপিটালাইজ করব। AP style is very specific for references. The following general rules apply. Book titles, বুক টাইটেলটা ক্যাপিটালাইজ করবেন, কি কতটুকু করবেন সেটা দেখেন। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য টাইটেল। টাইটেলটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, তাহলে ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটালাইজ হবে।
যদি সেখানে প্রপার নাউন থাকে তাহলে তো সেটা তো এমনিতেও অটোমেটিক হবে, আদারওয়াইজ কোনোটাই আর হবে না। বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে কোন কোন বইয়ের আবার দেখা গেল যে কোলন দেওয়া থাকে টাইটেলে, ঠিক আছে, তার আগের তো প্রথমটা দিবেনি, কোলনের পরে যে লেটারটা শুরু হবে তাকে আবার ক্যাপিটালাইজ করবে। তার মানে একটা বইয়ের কি বা মানে টাইটেলের কি আমরা পুরোটা সবটা কি ইয়েতে দিতে পারি, ক্যাপিটাল করতে পারি বলেন? নো স্যার। হ্যাঁ, কোন স্টাইলে পারা যাবে, কোন স্টাইলে পারা যাবে না, এইটাই ব্যাস। তারপরে বলছে আর্টিকেল, চ্যাপ্টার অর সেকশন টাইটেলস ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট। তার মানে যে কোনো টাইটেল বা চ্যাপ্টার বা আর্টিকেলের নামে প্রথম লেটারটাকে আমরা কি করব বলেন তো, ক্যাপিটালাইজ করতে পারি। আর প্রপার নাউন তো অলওয়েজই ক্যাপিটালাইজ হবে, অ্যাক্রোনিমস গুলো হবে, অ্যাব্রিভিয়েশন গুলি হবে। যেমন ন্যাটো, ন্যাটো হচ্ছে অ্যাক্রোনিমস। কেমন অ্যাক্রোনিম বুঝেন? জি স্যার। যেমন বাংলাদেশ ব্যাংক, বিবি, এটা হচ্ছে অ্যাক্রোনিম। জি স্যার। এই তো বুঝে গেছে। এই তো রেফারেন্সটা আপনি যখন দিতে যাবেন আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে, তখন রেফারেন্স গুলো এইভাবে হবে। দেখেন, অ্যান্ডারসন কমা, এটা হচ্ছে তার লাস্ট নেম, তারপরে কমা দিয়ে তার ফুল নেমের প্রথম লেটার গুলোকে মানে ডট দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তার এখানে কোন সালে তিনি লিখছেন এটা, এবং তার এই যে ইটালিসাইজ করে দেওয়া, তার মানে হচ্ছে এটা একটা বইয়ের নাম। আর এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, দিস ইজ দ্য নেম অফ পাবলিশার। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ওকে। এই ছাড়া এইরকম করে আপনার রেফারেন্সটা এইভাবে দিতে হবে। এটা হচ্ছে পডকাস্টের একটা রেফারেন্স, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া থাকবে, এটা এইভাবে আপনার রেফারেন্স গুলো চলে আসবে। এই যেমন এটা হচ্ছে একটা জার্নালের নাম, হেলথ প্রমোশন জার্নাল অফ অস্ট্রেলিয়া। এটা হচ্ছে ভলিউম নাম্বার হচ্ছে 22, 2 নম্বর ব্র্যাকেট, এটা হচ্ছে ইস্যু নাম্বার, আর এটা হচ্ছে পেজ নাম্বার। ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি স্যার। আর রাইটার হচ্ছে এখানে 3 জন পাওয়া গেছে, 3 জন। ওকে, আর এটা হচ্ছে টপিকের নাম, আর্টিকেলের নামটা সরি। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ অথর একজন করে ধরছি, তাই না, একজন একজন করে পাইছি বা 2 জন পাইছি। এবার আমরা ডিফারেন্ট ব্যাপারটা দেখবো। ধরুন আপনি জোনসের কথাটা স্মিথের মধ্যে পাইছেন, আমার কথা বুঝছেন? হ্যালো, আপনি জি একটা স্যার। একটা লেখা পড়ছেন, স্মিথের একটা লেখা পড়ছেন, সেখানে একটা কোটেশন পাইছেন স্মিথের লেখার মধ্যে, কার পাইছেন? জোনসের পাইছেন। এখন আপনার দ্বারা সম্ভব হয় না যে জোনসটাকে ধরে জোনসের ঠিক সেই ওই বইটাকে পড়া, আপনি স্মিথের এখান থেকে তাকে রেফারেন্স করে দিচ্ছেন। বুঝতে পারতেছেন? কিন্তু স্মিথ কিন্তু ঠিকই জোনস জোনস কোন সালে লিখছে, 1990 সালে, এটা কিন্তু সে এখানে লিখে দিচ্ছে, আপনি কিন্তু আবার এটা ধরে ফেলছেন। এটা হচ্ছে খুব স্মার্ট ওয়ে, বুঝতে পারতেছেন? জি মানে স্যার। আপনি আপনার সময়টাও বাঁচলো, কারণ হচ্ছে যে আপনি স্মিথের কথাটা স্মিথের কথা থেকে জোনসের কথাটা না লিখে আপনি চাচ্ছেন যে জোনসের কথাটা লিখতে, তাহলে আপনার একটু সময় লাগবে, বইটা কিনতে হবে, ওয়েট করতে হবে। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম মানি টু স্পেন্ড, তাহলে আপনি এটা করতে পারেন। কিন্তু চাচ্ছেন যে আপনি এটা পাচ্ছেন না, বাট লাইক এরকম আপনি স্মিথের লেখাটার মধ্যে আপনি জোনসের কথা পাইছেন, তাহলে আপনি কিভাবে লিখবেন? জোনসকে আপনি এখানে টার্গেট করবেন। জোনস 1990 অ্যাজ সাইটেড ইন স্মিথ 2009, অর্থাৎ স্মিথের লেখাটা হচ্ছে 2009 সালে, তারপরে আপনি এই কথাটা লিখলেন। গট মাই পয়েন্ট? হ্যালো, জি স্যার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ভেরি গুড। তারপরে আপনি চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারেন, শেষে গিয়েও জোনস 1990 অ্যাজ সাইটেড ইন স্মিথ 2009, লাইক এরকম 1990 এরকম, এভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, যার যেভাবে ইচ্ছা। আপনাদের কি বিরক্ত লাগছে স্যার এগুলো কি করছেন এরকম কিছু? না স্যার। ডিয়ার, আপনারা সবাই হচ্ছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমি প্রত্যেকে এক একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আমি চাই প্রত্যেকে নাসাতে একটা লেখা পায়, ঠিক আছে? তারপরে বিভিন্ন ভালো ভালো নামি দামি জার্নালগুলিতে লেখা পাঠান।
and this is the way, ঠিক আছে? এগুলোকে ফলো করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সেকেন্ড সেমিস্টার আছেন সবাই? সরি, থার্ড সেমিস্টার স্যার। থার্ড সেমিস্টার। ইনশাআল্লাহ ফোর্থ সেমিস্টার এমন হতে পারে এই সেমিস্টারে কোনো একটা লেখা মানে জার্নালে পাবলিশ করার মতো হয়ে গেছে, এটা পাঠা দিতে পারে। অ্যাচিভমেন্টটা এখান থেকেই শুরু হবে। ওই বলে কয়ে 25 বছর 30 বছর বয়সের পরে গিয়ে হবে বিষয়টা এমন না। ইউ হ্যাভ টু give it a start. বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। স্টার্টারটা দরকার, সেটাই দেখাচ্ছি। এই তো এইভাবেই আর কি আমরা যেটা দেখলাম। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটা বই দুজন রাইটার লিখছে, হতে পারে না, অনেকেই তো লেখে। তখন আপনি রেফারেন্স লিস্টে এইভাবে লিখবেন, তাদের নামটা এইভাবে দিয়ে কমা দিয়ে এন্ড লিখবেন এইভাবে, তারপরে সেকেন্ড রাইটার দিবেন এবং তাদের বইটা 1961, তারপরে হচ্ছে বাকি জিনিস। আর সাইটেশনের মধ্যে লিখবেন হচ্ছে জে এম গোল্ডবার্গ, ঠিক আছে? জে.এম. গোল্ডবার্গ, এখানে হচ্ছে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর হচ্ছে থার্ড নেম, অর্থাৎ হচ্ছে মিডল নেম আর কি। এন্ড দিবেন, এন্ড কিন্তু কথায় লিখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে নেম, এটা। ওকে, হ্যালো ডিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা আরেক, এটা ঠিক। আচ্ছা স্যার, হ্যাঁ এখন বুঝতে পেরেছি। এটা ইন টেক্সট সাইটেশন, মানে হচ্ছে কোটেশন আকারে যখন লিখবেন এটা। Yes, আর sir. এটা হচ্ছে রেফারেন্স, এইভাবে লিখবেন। জি স্যার। আচ্ছা, এখন সেম অথরের আপনি বেশ কয়েকবার ওনার 3টা বই 4টা বই ওনার রেফারেন্স হিসেবে আপনি কোটেশন আকারে লিখছেন। সো আপনাকে এখন কি করতে হবে? রেফারেন্সে লিখতে হবে। তো 1999 সালে তার একটা বই আছে, 1992 সালে তার আরো একটা বই আছে। হ্যাঁ, ঠিক আছে? এই যে বইয়ের নাম ডিফারেন্ট, বইয়ের নামও ডিফারেন্ট, তখন আপনাকে এই বি দিতে হবে। কি হিসাবে দিবেন? এই বইয়ের পাবলিকেশন ডেটটা আগে আছে আর এটার পরে আছে, ঠিক আছে? তারপরে ওনার একটা বই আবার 2008 সালেও আছে, সেটা এখানে দেবেন। গট মাই পয়েন্ট? Yes, sir. টেক্সট সাইটেশন এইভাবে লিখবেন, জোন্স 1998, মানে এই এই ফার্স্ট পাবলিকেশন বি, তারপরে এইভাবে আপনি এগুলো দিবেন। এখন ব্যাপার হচ্ছে একটা 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 স্টেটমেন্ট আপনি দিচ্ছেন তার তার দুইটা বই থেকেই, তখন এইভাবে দিবেন, এই বি দুটাই দিবেন, আর 2008 সাল এইভাবে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে সিঙ্গুলার অথার, এটা নিয়ে আমরা অলরেডি বলে ফেলছি। টু টু অথার্স, এটা নিয়েও আমরা অলরেডি বলে ফেলছি। এবারে আমরা যা বলছি যে কতজন থেকে কতজন দেখেন? 3 to 20. 3 জন, রাইটে যদি তিন সংখ্যাটা 3 হয় এবং এটা যদি 3 থেকে 20 জনের মধ্যে হয়, তাহলে আমাদেরকে আরেকটা জিনিস ফলো করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে 3 জন থেকে 20 জনের মধ্যে হলে আমাদেরকে রেফারেন্স লিস্টে যেটা করতে হবে, আমাদের 20 জনের নামই এখানে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? রেফারেন্সে আপনি 20 জনের রাইটারের নাম ইউজ করতে হবে। আর ইন টেক্সট সাইটেশনে কোটেশন মার্কে প্রধান প্রধান একজন নাম ইউজ করে তারপরে ইটিএল লিখবেন, ইটিএল। এটা নাম হচ্ছে, এটা ফুল করলে হবে এন্ড আদার্স 2007। গট দ্য পয়েন্ট হিয়ার? Yes, sir. স্যার আরেকবার। বলছি একটু। যদি রাইটে যদি 3 থেকে 20 জনের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি রেফারেন্স লিস্টে প্রত্যেকের নাম আপনি এন্ট্রি করবেন। বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, বইতে তারা যেভাবে নাম দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত যেভাবে নামের সিরিয়াল দেওয়া আছে আপনাকে সেভাবে ফলো করতে হবে, ঠিক আছে? গেল এটা। তারপর হচ্ছে সালটা দিবেন, তারপর হচ্ছে বইয়ের নাম, এটা যদি এডিশন থাকে থার্ড এডিশন দিবেন, তারপর হচ্ছে এটা এটা হচ্ছে আপনার পাবলিকেশনের নাম, পাবলিশারের নাম, সরি। আর আর যদি আপনি সেই কথাটা কোটেশন আকারে লিখবেন না,
তখন আপনি কি করবেন, প্রথম যে অথরটা আপনি পাইছেন, যার নাম এখানে যেমন এখানে পাইছেন, তার নামটা লিখবেন, লিখে ETAL লিখবেন। এখানে দেখেন ETL একটা ব্যাপার আছে, ডট দিবেন, ঠিক আছে? মানে হচ্ছে আরো আরো অন্যান্যরা আছে 2007 এন্ড দেন বাকিটা গট পয়েন্ট দেয়ার। জি স্যার। এবার বুঝছেন? জি স্যার। এখন ব্যাপারটা হয়ে গেল কি, সংখ্যাটা 21 হয়ে গেছে, রাইটারের অথরের সংখ্যাটা 21 থেকে শত শত হতে পারে, 21 থেকে 30 হতে পারে, 100 হতে পারে। তখন রেফারেন্স লিস্টে আপনি 19তম অথরের নামটা লিখবেন আর শেষতম অথরের নামটা লিখবেন। ধরেন আপনি পাইছেন 50 জন অথর, কতজন? 50 জন। আপনাকে যেটা করতে হবে, 19তম রাইটারের নাম লিখবেন বা অথরের নাম লিখবেন, লিখে আপনি 3টা এলিপস দিবেন। কয়টা ডট দিবেন? 3টা দিবেন। দেওয়ার পরে 50তম যে অথরের নাম এটা ইউজ করবেন। শেষ। গট পয়েন্ট? ইয়েস স্যার। বুঝতে পারছেন? আর ইন টেক্সট সাইটেশনের মধ্যে ওই যে প্রথম জনের নাম লিখে ETL লিখবেন, শেষ। ওকে স্যার। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, তাই না? স্যার আমি কিন্তু সহজভাবে বলার চেষ্টা করি, আমি জানি এটা কঠিন লাগতেছে কিনা। না স্যার, সহজই লাগতেছে স্যার। আরেকটা বার স্যার আপনার এই ফাইলটা পড়লেই হয়ে যাবে স্যার। সরি। আরেকটা বার স্যার এই ফাইলটা যদি পড়ি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারপরে গ্রুপ অথর আছে, এগুলো এখানে এরকম দিবেন, এরকম আর কি। যেমন হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ অথর, মানে হচ্ছে যে পাবলিশার যারা, তারা মূলত একটা নাম দিয়ে পাবলিশ করে। যেমন শাখা, সূচনা ব্লগ ফর এক্সাম্পল, ঠিক আছে, XYZ। তখন যেমন দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই না? এখানে তো অনেকেই লেখে, তাই না? জি স্যার। Clear? আচ্ছা, এই তো বুঝতেছি। এখন ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু নাম নাই। কিসের? অথরের নাম নাই। কি করবেন? রেফারেন্স লিস্টে অ্যানোনিমাস লিখবেন। এই যে দেখেন অ্যানোনিমাস, কিন্তু তার বইয়ের নামটা পাওয়া গেছে এডিশন সহ, এবং পাবলিশারের নামও পাইছে। গট পয়েন্ট? জি স্যার। তাহলে যে বই আবার এডিশন হয় তখন এডিট লিখবেন, না হলে তো নাই লিখলেন, এরকম। এবার আমরা দেখবো ইবুক। ইবুক তো অ্যামাজন কিন্ডেলেও পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইটেও পাওয়া যায়। তখন আপনি ওই ওয়েবসাইটের ইবুক রাইটারের নাম দিবেন, টাইটেল দিবেন, তারপরে হচ্ছে ওয়েবসাইটের সেই ইয়েটা দিয়ে দিবেন, ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই গেল ইবুকের ব্যাপার। তারপরে হচ্ছে বিভিন্ন জার্নাল, এগুলোর ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিবেন, ইউআরএল দিয়ে দিবেন। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে একটু শেষের দিকে যাব, এগুলো অনেকটাই কাছাকাছি। মেইন বেসিক বুঝে গেলে, ডিয়ার, মেইন বেসিকটা বুঝে গেলে আপনার আর কোনো টেনশন নেই। জি স্যার। ওয়েব পেজ অন নিউজ ওয়েবসাইট, ওয়েবসাইটের নিউজের যদি ওয়েবসাইট হয় তাহলে কি করবে? এই যে এখানে একটা সিরিয়াল দেওয়া আছে, অথর, ডেট, টাইটেল, নেম অফ দ্য ওয়েবসাইট, ইউট্রাইব, রিট্রাইব ডেট, এটা দিতে হবে। আমরা এখানে দেখছি এই এটা এটা এটাও যদি আপনি যদি মনে করেন ফেসবুক পেজ থেকে কারো একটা লেখা আপনি আনছেন, ঠিক আছে, ফেসবুক পেজ থেকে কারো একটা লেখা আপনি নিছেন, তাহলে কি করবেন? রেফারেন্স লিস্ট। তো ফেসবুকের এখানে এই যে দেখেন, এটা হচ্ছে তার টাইটেলটা বা যে ওয়েব পেজের নামটা, ফেসবুক পেজের যে নামটা থাকে সেটা দিলেন। তারপরে সেখানে হোম দিবেন, ফেসবুক পেজ, এটা থার্ড ব্র্যাকেটে লিখে দিবেন, ডট দিয়ে ফেসবুক দিবেন, কথাটা লিখবেন, রিট্রাইভ, এই কথাটা লিখতে হবে। কত তারিখে নিছেন? জানুয়ারির 8, 2020, এবং সেটার ওই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারতেছেন ডিয়ার? জি স্যার। এই ইনডেক্স সাইটেশন এগুলো দিবেন, এরকম। আর আর হচ্ছে যদি আপনি যদি কোনো ওয়েবসাইটের যদি দেন, যেটা উইকিপিডিয়া হতে পারে। আচ্ছা, এই উইকিপিডিয়ার লেখাগুলি চেঞ্জ হয় না বলেন? জি স্যার। যে কোনো ওয়েবসাইটের লেখাই, হ্যাঁ, নর্মালি এগুলো কিন্তু আপডেট হয়।
বিশেষ করে নিউজের গুলো বাদে জি স্যার। আপডেট হয়, তাই না? জি এই স্যার। জন্য আপনি কি করবেন, এখানে ওই এখানে যেটা আছে এই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে তাদের টাইটেলটা দিবেন, টপিকের টাইটেলটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে রিট্রাইভ দিবেন, কবে কত তারিখে এটা নেওয়া হয়েছে তারিখ সহ ফর্ম এখানে দিয়ে দিবেন, ব্যাস এভাবেই হয়ে যাবে। ঠিক আছে, সাইটেশন করার ক্ষেত্রে। আর যদি এখানে যদি অথরের নাম থাকে তাহলে অথরের নামটা দিয়ে দিবেন, শেষ। এই হচ্ছে রেফারেন্স কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কোটেশন ইউজ করতে হয়, সেটাও অনলাইনের রেফারেন্স হোক, অফলাইনের হোক, যে কোনো বিষয় হোক, সেটা মোটামুটি ধারণা এখানে আছে। আমি আপনাদের এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে আপনাদের পরবর্তীতে যে কোনো রিপোর্ট রাইটিং, অ্যাসাইনমেন্ট রাইটিং করতে আপনাদের সুবিধা হবে। এবং আই হোপ ইনশাল্লাহ ইউ উইল বি অ্যান অথর ফর ইন্টারন্যাশনাল জার্নাল ভেরি সুন। এটা কাজে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট গুলিকে আপনারা এমন ভাবে লেখেন যাতে আপনারা একটা জার্নাল পরবর্তীতে বাইর করতে পারেন, রিসার্চ করে একটু কাটাকাটি করে একটু পড়েন, ঠিক আছে? সবকিছু কপি পেস্ট করে ওকে স্যার। দিয়ে দিয়ে কপি পেস্ট করলেও সেটা সোর্স দেয়। জি স্যার। বাই দ্য ওয়ে স্যার, আমি ইয়ে আমাদের হ্যাঁ, সরি, ইন্ট্রোডাকশনে আমরা কি কি কভার করবো আমরা এখানে একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রিপোর্টটা কি নিয়ে, এটা একটু লিখে দেব। তারপর আপনার আসলে এইমটা কি ছিল, অবজেক্টিভটা কি ছিল। যেমন ধরুন আপনি একটা রিপোর্ট করতেছেন কিছুর উপরে, ধরেন আপনাদের সিএস এর কোনো টপিকের উপর একটা রিপোর্ট তৈরি করছেন, তার মানে হচ্ছে যে আপনার একটা অবজেক্টিভস আছে, আপনার একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে, পারপাস আছে। সেই পারপাসটা কি, তার মানে আপনি সেটার একটা এখানে লিস্ট করে দিবেন বা এখানে একটা লিখে দিবেন, কনটেক্সট অফ দ্য প্রবলেম অর সিচুয়েশন। এখানে প্রবলেম সিচুয়েশন বলতে কি বোঝায়, মানে নর্মালি আমরা সমস্যা আছে বলেই তো কাজ করি, রাইট? যেমন আমাদের এই রিপোর্ট রাইটিংটা আমাদের শিখতে হচ্ছে কেন, কারণ আমরা জানি না বা আমরা কম জানি অথবা আমাদের মধ্যে কনফিউশন আছে। তাহলে আমার এই প্রবলেমটা হচ্ছে কি, যে কনফিউশন আছে, বুঝা গেছে? অবজেক্টিভটা হচ্ছে কি, সবাইকে সেটা আরেকটু ক্লারিফিকেশন করে দেওয়া। এবার বুঝতে পারতেছেন প্রবলেম এবং অবজেক্টিভ গুলা? হ্যালো? জি স্যার। আচ্ছা, মেথড, আপনি কি কি প্রসিজারে আপনার রিপোর্টটা তৈরি করতেছেন, লিস্ট দ্য প্রসিজারস এন্ড প্রসেসেস আন্ডারটেকেন ইন ইউর ইনভেস্টিগেশন। যখন আপনি রিপোর্ট করবেন মনে রাখবেন আপনি নিজে একজন ইনভেস্টিগেটর, রিসার্চার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ইউ হ্যাভ টু ফিল দ্যাট ফর আ টেকনিক্যাল রিপোর্ট, যেটা আপনাদের টেকনিক্যাল রিপোর্ট, ইউ মে নিড টু ইনক্লুড ডেসক্রিপশন অফ ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, রিসোর্সেস। আপনি অনেকগুলো ম্যাটেরিয়ালস ইউজ করছেন যেগুলোর নাম আমি জীবনেও শুনিনি, ঠিক আছে? সেই ম্যাটেরিয়ালস গুলোর মধ্যে ধরেন আপনার কম্পিউটার বেসড হতে পারে, প্রোগ্রামিং বেসড হতে পারে, বিভিন্ন, এই যে একটু আগে আমাকে অনেক কাজ বলছিল, বিভিন্ন পাইথন, তারপরে হচ্ছে ইকুইপমেন্ট, সোর্স, রিসোর্সের কথা বলছে, বিভিন্ন জায়গা থেকে স্যার আপনি জিপিএস পেতে পারেন, লাইক এরকম বলছিল না একটু আগে। এই হচ্ছে মেথড, এগুলো আপনাকে ডিফাইন করে দিতে হবে, কারণ এগুলো তো আমজনতা বুঝবো না। ইউজ দ্য পাস্ট টেন্স অ্যাজ দ্য ইভেন্টস অফ দ্য রিসার্চ আর ওভার। আপনি যখন রিসার্চ করছেন এই মেথডের মধ্যে, এখানে আপনাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, ডিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, বুঝতে পারতেছেন? জি স্যার। বাকি কথা, অন্য কথাগুলোকে আপনি প্রেজেন্টে রাখতে পারেন, তো রিসার্চের ভাষা নরমালি পাস্টই হয়। যেমন হচ্ছে যে আনলেস ইউ আর টোল্ড, ধরুন আপনি 20 জন স্টুডেন্টকে সিলেক্ট করছেন, 20 জনকে সিলেক্ট করার পরে আপনি সেখান থেকে র্যান্ডম, এরা হচ্ছে কি আপনার পপুলেশন, সরি 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 ধরুন আপনি আপনার ডিপার্টমেন্টের আপনার 4টা ব্যাচ থেকে, 4টা ব্যাচের 30 দ্বিগুণে 120 জন স্টুডেন্টকে আপনি, স্টুডেন্টের মধ্যে আপনি কি করলেন, একটা রিসার্চ চালালেন যে মোবাইল ফোন ইউজ করতে গেলে আগামী 1 সপ্তাহে তাদের কোনো, মানে তাদের নেটওয়ার্কিং কারণে তারা কোনো ধরনের সমস্যা ফেস করে কিনা, বুঝতে পারতেছেন? হ্যালো ডিয়ার। জি তাহলে স্যার। আপনি 20 জন, 120 জনকে আপনি পাইলেন হচ্ছে যে
10টা জেলা, কথার কথা 10টা জেলার, এবং প্রত্যেকেই কিন্তু একটা জেলার এক একটা অঞ্চলের, এগুলোকে আপনাকে ডিফাইন করে ফেললেন। ধরুন কেউ বরিশালের, কেউ ধরুন চাঁদপুরের, কেউ ধরুন কুমিল্লার, কেউ ধরুন ঝিনাইদহের। তাহলে কুমিল্লার হলে কুমিল্লার দুজন পাইছেন, দুজনের মধ্যে একজন হচ্ছে দাউদকান্দির, আর একজন হচ্ছে মনে করেন যে হোমনাথ। বুঝতে পারতেছেন? তাহলে তাদের এরিয়া বেসড আপনার রিসার্চ করতে সুবিধা হবে। 120 জন থেকে আপনি কি করলেন, ডাটা নিলেন, সরি কতজন থেকে। এখন আপনি এটাকে কি করবেন, 120 জনের ডাটা নিয়ে তো আপনি এটা অনেক বড় হয়ে যায়, আপনি করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, র্যান্ডম সিলেকশন করবেন। কি করবেন? র্যান্ডম সিলেকশন স্যার। র্যান্ডম সিলেকশন করবেন, এবং এটা হচ্ছে যে না দেখে না বুঝে, মানে কোনোভাবে কোনো কাউকে ইয়ে না করে। তখন সেখানে করতে গিয়ে আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে আপনি একটা আগে থেকে ডিফাইন করলেন যে আমি 10টা ডিস্ট্রিক্ট থেকে মোট 20 জন নেব। কয়জন? 20 জন স্যার। 20 জন নিব, এবং এমন 20 জনকে নিব যারা হচ্ছে তারা দুটা করে থানার ভিতরে আছে, মানে দুটা এরিয়ার আলাদা আলাদা থানা, বুঝা গেছে, জোনের। তাহলে আপনি এভাবে কয়জনকে নিলেন, 20 জনকে নিলেন। এই 20 জন হচ্ছে আপনার স্যাম্পল, কিন্তু পপুলেশন ছিল কতজন? 120 জন স্যার। 120 জন, ভেরি গুড। তাহলে স্যাম্পল নিচ্ছেন কয়টা? 20 স্যার। 20। এই 20টাকে বেস করে আপনাকে এখন রিসার্চ করতে হবে বা রিপোর্ট করতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। ভেরি গুড। আর আপনার ডাটা অথেন্টিক করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে 20 জনকে আপনি স্যাম্পল হিসেবে নিচ্ছেন, প্রত্যেকের নাম, তাদের ডাটা ইনপুট, তাদের ইনফরমেশন গুলো আপনাকে কিন্তু মানে আলাদা চার্ট করে আলাদা রাখতে হবে, যদি অথরিটি চায় বসে যাতে আপনি প্রমাণ করতে পারেন। বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। এবার আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করছেন কিভাবে? ফোনে, সশরীরে গিয়েছিলেন, গাড়ি দিয়ে গিয়েছিলেন, নাকি বাসে গিয়েছিলেন, নাকি বিমানে গেছেন? এগুলো আপনার কিন্তু মেথডের মধ্যে আসবে। অর্থাৎ আপনি রিসার্চটা কন্ট্যাক্ট করছেন, সেটা কি ওভার ফোনে করছেন, নাকি তাদেরকে একটা জায়গায় রেখে, একটা হসপিটালে রেখে বা একটা জায়গায় রেখে তাদেরকে 20 দিন বা 10 দিন অবজারভেশন করছেন? বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। এবং সেই অবজারভেশন করার সময় আপনারা কোন ধরনের ডাটাগুলিকে নিছেন, সেই ডাটাগুলি কোন কিসের মধ্যে আপনারা এটাকে ইনপুট করছেন? ম্যানুয়ালি করছেন, সফটওয়্যার ইউজ করছেন, সফটওয়্যার ইউজ করলে সেই সফটওয়্যার নামটা কি? গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। এক্সেলে করতে পারেন, বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, সেগুলোতে করতে পারেন। এই তারপর হচ্ছে ফাইন্ডিংস। এই যে আপনি যে এখানে মেথডের মধ্যে 20 জনের মধ্যে ডাটা তো অবশ্যই পাইছেন না 20 দিন ধরে, জি স্যার। এইটাকে আপনাকে গ্রাফস, টেবিল, চার্টস এর মধ্যে পাইলেন যে 20 জনের মধ্যে 5 জনের এই সমস্যা দেখা দিছে, 6 জনের এই সমস্যা দেখা দিছে, তার মধ্যে মেয়ে ছিল, ওদের এই সমস্যা ছিল, তারপরে হচ্ছে যে ছেলে এই সমস্যা ছিল। আবার এখানে তাকে ভ্যারিয়েবল করতে হবে, মেয়ে বলে কি তার সমস্যা মেয়ের কারণে হয়েছে, ছেলে 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 হওয়ার কারণে হয়েছে, মানে এখানে কিন্তু আপনার বায়োলজিক্যাল বিষয়গুলো মাথায় রাখতে হবে, আপনি রাখবেন কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে? আমি জানি না আমি আসলে বুঝাতে পারতেছি কিনা, মানে রিসার্চের একটা ক্লাস লাগে যেখানে পুরো একটা সেমিস্টার আমি এটাকে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে। সো এই যে আপনি রেজাল্ট পাইলেন বা ডাটা পাইলেন, এগুলো আপনি এখানে লিখবেন, কেমন? তারপরে হচ্ছে ডিসকাশন করবেন, সেই ডিসকাশন গুলো চার্টের পরে আপনি এখানে ন্যারেটিভ আকারে লিখবেন। এটা গেলে এটা কনক্লুশন করবেন। কনক্লুশন মানায় হচ্ছে আপনি টোটাল যে মানে ফাইন্ডিংস, ডিসকাশন, এগুলোর একটা ওভারভিউ আপনি আবার কনক্লুশনে দিবেন, যেটাকে আমরা সামারিও বলতে পারি। এরপরে আপনি রিকমেন্ডেশন করছেন কিনা, আপনি কি এটা আরো অন্যান্য রিসার্চারদেরকে বলবেন কিনা যেটা নিয়ে আরো ঘাটাঘাটি পড়াশোনা করা দরকার আছে, বা এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে, এগুলো হচ্ছে রিকমেন্ডেশন, কেমন? আর যে রেফারেন্স তো মনে আছে, আপনি স্যার। কার কার ডাটা কিভাবে নিছেন সেটা এখানে ইউজ করবেন। জি স্যার। অ্যাপেন্ডিসিস এর কথা তো মনে আছে, কোন কোন জি স্যার। ইনফরমেশন গুলি, স্পেশাল ভোকাবুলারি গুলো আপনি সেখানে দিবেন কিনা, টেবলের কন্টেন্ট গুলো আপনি সেখানে দিবেন, আপনি ধরেন কারো পিকচার উঠাইছেন সেগুলো দিবেন কিনা, ফোন নাম্বার দিবেন কিনা, সব ডাটা আপনি চাইলে আবার দিতে পারেন। এই হচ্ছে রিপোর্ট রাইটিং। এটা বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আপনার একাডেমিক রিপোর্ট রাইটিং, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসার্চ। গট আ পয়েন্ট? ইয়েস স্যার। রিসার্চ রিপোর্ট কিন্তু অনেক রকমের রিপোর্ট আছে, আমরা সেটা নেক্সট ক্লাসে আরো রিপোর্ট দেখবো।